পারো ভুটানে অবস্থিত পাহাড়ের কোলে পোস্টকার্ডের ছবির মতো সুন্দর এই শহর, যা অত্যন্ত পরিষ্কার এবং পরিচ্ছন্ন বটে। আর এই পারো ঘুরতে এলে এর মেন অ্যাট্রাকশন ট্যুরিস্টদের কাছে সবসময় থাকে টাইগার নেস্ট মনেস্ট্রি দেখা। সেই টাইগার নেস্ট মনেস্ট্রি ঘুরে দেখার অভিজ্ঞতাই আজ শেয়ার করব তোমাদের সাথে। টাইগার নেস্ট মনেস্ট্রির ট্রেকটা অনেক বড়, প্রায় 6.5 কিলোমিটার। তাই আমরা অনেক সকাল সকাল মানে 8:50 নাগাদ পৌঁছে গেলাম স্টার্টিং পয়েন্টে। এখানে আমাদের 500 ভুটানি টাকা দিয়ে প্রত্যেকের জন্য টিকিট কাটতে হলো। আর যাতে চলার সুবিধে হয়, যেরকম দেখতে পাচ্ছ আমরা প্রত্যেকের জন্য একটা করে লাঠি ভাড়া নিলাম। এর ভাড়া পড়ে 50 টাকা। যাওয়ার মূলত দু ধরনের রাস্তা আছে, অনেক ঘোড়া দাঁড়িয়ে আছে, ঘোড়ায় করে যাওয়া যায়, নাহলে যাওয়া যায় হেঁটে। আমরা সব কিছু করে ডিসাইড করলাম হেঁটেই যাব, কারণ হেঁটে যাওয়ার যা মজা তা কখনোই ঘোড়ায় যাওয়াতে নেই। যেতে যেতে এরকম একটা ফাঁকা রাস্তা আছে, ফাঁকা রাস্তা দিয়ে সামান্য চলতে চলতেই ওপরে একবার যখন তাকালাম দেখতে পেলাম টাইগার নেস্ট মনেস্ট্রি। ওই যে ওপরে একটা বিন্দুর মতো দেখতে লাগছে, ওইখানে যাব। কাজেই যাত্রাপথ অনেকটাই। এখানে এখনও রাস্তা সমতল, তাই কথা বলতে কোনো অসুবিধা হচ্ছে না। আর এখানের হাওয়া এত পরিষ্কার, এত গাছ আছে যে আশা করি শরীরে একটু কষ্ট হলেও ঠিক পৌঁছে যেতেই পারবো। কিছু দূর এগোলাম আর আমরা পেয়ে গেলাম এরকম জঙ্গলের রাস্তা। এতে ভালো যেটা হলো যে মাথায় রোদটা আর লাগছে না, কিন্তু এই জঙ্গলের উঁচু নিচু রাস্তা দিয়ে সাবধানে আস্তে আস্তে হেঁটে আমরা উপরে উঠতে লাগলাম। অভ্যেস নেই এরকম হাঁটার, তাই আমরা কিছুটা করে হাঁটছিলাম, একটু দাঁড়িয়ে রেস্ট নিচ্ছিলাম, বা কখনো আস্তে আস্তে হাঁটছিলাম। কিন্তু এইভাবে একসাথে যাওয়াটা কিন্তু খুব এনজয় করছিলাম। তার কারণ আমার সাথ দিয়েছিল আমার বাবা আর মিতার বাবা। যেতে যেতেই জঙ্গলের মধ্যে এদের একটা উপাসনা করার জায়গা দেখতে পেলাম। এর মধ্যে একটা প্রেয়ার হুইল আছে, কী জিনিস ঠিক বুঝতে পারলাম না, বাট দেখে খারাপ লাগলো না, ভালোভাবেই বানানো। এইখানেই চোখে পড়লো, দেখো অনেকে কিন্তু ঘোড়ায় করেও যাচ্ছে। ঘোড়ায় করে যাওয়ার পরে একটা ব্যাপার বলে রাখি, ঘোড়ায় করে গেলেও কিন্তু ম্যাক্সিমাম সামনে গিয়ে একটা জায়গা আছে, সেটাকে বলে ক্যাফেটেরিয়া, সেই অবধিই যাওয়া যায়। তারপর কিন্তু বাকি রাস্তায় হেঁটেই যেতে হবে। এরপরেই জঙ্গল শেষ হয়ে শুরু হলো পাহাড়ি রাস্তা। আর সেই পাহাড়ি রাস্তা মানে দেখতেই পাচ্ছ কীরকম এঁকে বেঁকে চলার রাস্তা। আমরা আর আমাদের আগে যে ঘোড়াগুলো ছিল সবগুলোই এরকম এঁকে বেঁকে চলছে। এই রাস্তা দিয়ে উঠতে হলো, বেশ কষ্টকর, বাট একেবারে নতুন ধরনের অভিজ্ঞতা ছিল এটা আমাদের জন্যে। এবার দেখো যারা ঘোড়ায় যাচ্ছে তাদের সাথে যাচ্ছেন এরকম একজন, এনারা ভুটানি গাইড। এনারা যেটা পরে রয়েছেন এটা হচ্ছে ভুটানের ন্যাশনাল পোশাক, ছেলেদের পোশাক এটা। যাই হোক, এই পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আস্তে আস্তে উঠলাম। এত ঢালু রাস্তায় উঠতে উঠতে বেশি কথা বলাও যায় না, বেশিক্ষণ একসাথে হাঁটাও যায় না, সাথে বাবারাও আছে, তাই আস্তে আস্তে রেস্ট নিয়ে নিয়ে আমরা এগোতে লাগলাম। অনেক পরিশ্রম করলে যেমন ভালো ফল পাওয়া যায়, তেমনি আমরা দেখতে পেলাম এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য। আর ভুটানের হাওয়া অত্যন্ত পরিষ্কার, তাই দেখো সবুজ পাহাড়, তার উপরে নীল আকাশ, পেঁজা তুলোর মতো সাদা মেঘ, আর নিচে দেখা যাচ্ছে সুন্দর পারো ভ্যালি। সেটাই যেন শক্তি দিচ্ছিল এত ঢালু রাস্তা দিয়ে আমাদের আবার ওপরে ওঠার জন্যে। আর এখানে একটা কথা বলতেই হয়, বয়সে 60-এর ওপরে হলেও এইখানে যাওয়ার ক্ষেত্রে কিন্তু আমার থেকে আমার বাবা আর মিতার বাবার এক্সাইটমেন্ট আমার থেকেও বেশি ছিল। তাই দেখতেই পেলে ওনারা দুজনেই প্রায় আমার থেকে এগিয়েছিলেন সব সময়। প্রায় 2 ঘন্টা বাদে মানে ওই 11:30 নাগাদ প্রথম ক্যাফেটেরিয়ার সন্ধান পেলাম। সামনে দেখতে পাচ্ছ এই ক্যাফেটেরিয়াকে ধরে নেওয়া হয় এই টাইগার নেস্ট মনেস্ট্রি ট্রেকিংয়ের প্রায় মিডল পয়েন্ট। এইখানে এসে এখন ইচ্ছা তো আছে একটু ব্রেক নেওয়ার, আর একে দেখতে পেয়ে মনের মধ্যে অনেকটা শান্তিও হয়েছে। বুঝতে পারছি যে ট্রেকে আমরা অনেকটা রাস্তায় এগিয়ে এসেছি। ক্যাফেটেরিয়ায় পৌঁছানোর ঠিক আগে বাঁহাতে এরকম একটা জায়গা দেখতে পাওয়া যায়, যেখানে আছে অজস্র লুংদার আর তারপরে একটা প্রেয়ার হুইল। অনেকেই এখানে বসে বিশ্রামও নেয়। জায়গাটা সুন্দর, কিন্তু ভুটানের কোনো জায়গাকে আলাদা করে আর কি বলবো, ভুটানের সব জায়গাই অত্যন্ত সুন্দর। সামনেই আছে এখন, খুব সুন্দর, পেছনে দেখা যাচ্ছে প্রেয়ার হুইল, বাঁদিকে অজস্র লুংদার, ওপরে পরিষ্কার সুন্দর নীল আকাশ, এবং যদি ঘোরাতে থাকি তাহলে পিছনেই দেখা যাচ্ছে টাইগার নেস্ট, তারপরে ক্যাফেটেরিয়া। আপাতত এখন ক্যাফেটেরিয়া গিয়ে কিছু এনার্জি ড্রিঙ্কস টাইপের নেবো। ক্যাফেটেরিয়াটা ছোট, ছিমছাম, এখানে অনেক ধরনের খাবারই পাওয়া যায়, তবে খাবারের দাম অত্যন্ত বেশি।
তাই আমরা তিনজনে 3টে কোল্ড ড্রিঙ্কস খেয়েই কাজ সারলাম, যেটার দাম হওয়া উচিত ছিল 60 টাকা, পড়লো 200 টাকা। কিন্তু এখন আমরা এবার তৈরি, সামনে দেখা যাচ্ছে টাইগারনেস মনেস্ট্রি, ওদিকেই যেতে হবে, অনেকটা পথও উঠতে হবে। ঠিক 15 মিনিটের ব্রেক নিয়েছিলাম ক্যাফেটেরিয়াতে, ভেবেছিলাম তৈরি হয়ে গেছি, কিন্তু ক্যাফেটেরিয়ার পরেই রাস্তাটা অসম্ভব খাড়াই এবং ঢাল অনেকটাই বেশি। এখান থেকে উঠতে আমাদের ভীষণ কষ্ট হচ্ছিল, তাই আমরা একটুখানি করে যাচ্ছিলাম, আবার দাঁড়িয়ে পড়ছিলাম। প্লাস এই জায়গাটায় একদমই গাছ নেই, তাই গোটা রোদটা এসে পড়ছিল আমাদের ওপর, সেই জন্য আরও টায়ার্ড লাগছিল। কিন্তু এত দূর এগিয়ে এসে আর তো পিছন ফিরে যাওয়া যায় না, আর তার চারপাশে যখন এত সুন্দর সিনারি আছে তখন হাল ছাড়ার কোনো প্রশ্নই নেই। কাজেই কিছু হয়নি ঠিক চলে যাব এই ভেবে আমরা তিনজনে এগিয়ে পড়লাম। বাট রাস্তা কিন্তু সত্যিই চ্যালেঞ্জিং ছিল। এই পাথরের রাস্তার উপর দিয়ে এক একটা স্টেপ মেপে যেতে হয়, আর তারপরে শুরু হলো এরকম সরু রাস্তা আর জঙ্গল। এখানের রাস্তাটা এতটাই সরু যে একবারে একজনই যেতে পারবে, তার উপরে এত ঢাল। তবে চারপাশে সুন্দর রোডোডেনড্রন দেখে মনটা জুড়িয়ে গেল। যাই হোক, এর মধ্যে এই কঠিন রাস্তা দিয়েই উঠতে লাগলাম। বাবারা আমার আগে আছে, এটা দেখি আমি উৎসাহ পেলাম। তবে এই পোর্শনের ট্রেকটা কিন্তু এই গোটা ট্রেকের মধ্যে সবথেকে কঠিনতম। প্রায় 2 ঘন্টার ওপরে হেঁটে এসেছি, পাহাড়ের অনেকটা রাস্তা অতিক্রম করে। সামনে যে লাল ফ্ল্যাগ দেখা যাচ্ছে, ওই লাল ফ্ল্যাগের ওখান থেকেই হয়তো সিঁড়ি আছে, সেখান দিয়ে সিঁড়ি দিয়ে প্রথমে নেমে তারপরে উঠে আমরা যাব টাইগারনেস মনেস্ট্রিতে। আপাতত সেই রাস্তাতেই চলেছি। এখানে পাহাড়ের চড়াই উতরাইটা কম্পারেটিভলি ভালো বলে কথা বলা সহজ হচ্ছে, নাহলে কিছু জায়গায় পাহাড়ের চড়াই উতরাই অত্যন্ত কঠিন ছিল। বাট আমি ডিসকারেজ করতে চাই না কাউকে, এখানে অবশ্যই আসা উচিত, এই অভিজ্ঞতার কোনো তুলনা হয় না। মনেস্ট্রি বা পারতাকসাংয়ের খুব কাছাকাছি পৌঁছে গেছি। এখান থেকেই সামনে আমরা পাবো সিঁড়ি দিয়ে নামার জায়গা, সামনে হয়তো একটা ভিউ পয়েন্ট আছে, আমি এগিয়ে গিয়ে দেখছি। এবার দেখা যাক। এক্সকিউজ মি। সামনে এই দেখা যাচ্ছে পারতাকসাং, সেটুকুই। সামনেই টাইগারনেস মনেস্ট্রি বা পারতাকসাং। অনেকটা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয়, কারণ আমরা মোটামুটিভাবে এর একটা উল্টো দিকের পাহাড়ে দাঁড়িয়ে আছি, আর ওপাশে আমাদের যেতে হবে। আর এপাশে ঘুরে দেখা যাচ্ছে সেই সুন্দর পারো ভ্যালি, যাকে আমরা পিছনে ফেলে এসেছি। আর এই যে সিঁড়ি নামছে, এইখান দিয়ে প্রায় 100 ফুট মতো আমাদের নিচে নামতে হবে, তারপর ওখানে উঠতে হবে, তবে গিয়ে আসবে মনেস্ট্রি যাওয়ার আগে শেষ পড়ে এই ঝর্ণাটা। এখানে খুব হাওয়া চলছে বলে ঝর্ণার জল কিছুটা উড়ে এসে গায়েও লাগে। আবার এই ঝর্ণার জলটাই অত্যন্ত পরিষ্কার, সেটাই পাইপে করে পিছনে এসেছে, চাইলে সেই ঝর্ণার জলে মুখ হাতও ধোয়া যায়। টাইগারনেস মনেস্ট্রি যাওয়ার আগে এটাই হয়তো শেষ ব্লগ এন্ট্রি। পেছনেই দেখা যাচ্ছে পারতাকসাং। আমাদের ট্রেক শুরু করার প্রায় 4 ঘন্টা বাদে, মানে 12:50 নাগাদ আমরা এসে পৌঁছলাম টাইগারনেস মনেস্ট্রিতে। বাবারাও এসেছিল। বিশাল সেন্স অফ অ্যাচিভমেন্ট ফিল হচ্ছিল। 10,240 ফুট উঁচুতে তৈরি হয়েছে এই মনেস্ট্রি, তা আবার 1692 সালে। ভাবা যায়? শুনেছি এখানে 2বার নাকি ভয়ঙ্কর অগ্নিকাণ্ড হয়েছিল, তাতে অনেকটাই ক্ষতি হয়ে গিয়েছিল, এবং মনেস্ট্রির একটা বড় অংশ তারপরে আবার পুনর্নির্মাণ করা হয়েছে। পাহাড়ের কোলে এই উঁচু মনেস্ট্রিতে পুজো করা হয় বৌদ্ধ ধর্মের ভগবান পদ্মাসম্ভাবা বা দ্বিতীয় বুদ্ধকে। শোনা যায় যিনি নিজের ওয়াইফকে বাঘ বানিয়ে তার পিঠে চড়ে উড়ে এই মনেস্ট্রিতে এসেছিলেন এবং এখানে 8 বছর ধরে তপস্যা করেছিলেন, এবং তিনি নাকি 8টি রূপ নিতে পারতেন। তার মধ্যে সেই বাঘে চড়া রূপে করে তিনি এখানে আসেন এই টাইগারনেস মনেস্ট্রিতে। আর সেই রূপে তার চোখ আর নাক যেরকম দেখতে ছিল, টাইগারনেস মনেস্ট্রি যে পাহাড়ে অবস্থিত সেই পাহাড়টাও অনেকটা সেরকমই দেখতে। এই মনেস্ট্রি ঘোরার সময় গাইড আমাদের একটা খুব সুন্দর কথা বলেছিলেন, সেটা সারা জীবন মনে থাকবে, যে আমরা কোথাও না কোথাও বুদ্ধের সাথে যুক্ত, এবং তিনি ডেকেছেন বলেই এই অবধি আমরা পৌঁছতে পেরেছি। কারণ এত দূরেই মনেস্ট্রি। আসার সময় সত্যিই অনেককে দেখেছি অর্ধেক রাস্তা থেকে ফিরে গেছে, কেউ ফিরে গেছে ক্যাফেটেরিয়া থেকে, কেউ আবার যেখানে সিঁড়ি শুরু হচ্ছে সেইখান থেকে ফিরে গেছে।
আমরাও অনেকবার হাঁপিয়ে গিয়েছিলাম, কিন্তু আমরা হাল ছাড়িনি। আমরা জেদ ধরে বসেছিলাম, এসেছি যখন মনেস্ট্রি দেখেই ফেরত যাব। সেই ব্যাপারটার, সেই জেদের যে একটা এত সুন্দর এক্সপ্লেনেশন পেলাম, এটা পেয়ে কিন্তু আমাদের সত্যিই ভীষণ ভালো লাগলো। ফিরে আসতে সময় লেগেছিল প্রায় 4 ঘন্টারই মতো। মাঝখানে একবার ক্যাফেটেরিয়াতে দাঁড়িয়েও ছিলাম। এখানে দুটো কথা বলে রাখি, টাইগারনেস মনেস্ট্রি বা পারো তাকসাং আমার আর তোমার ঘোরার জায়গা হলেও ভুটানিদের কাছে অত্যন্ত পবিত্র একটা ধর্মস্থান। ওদের পবিত্র ধর্মস্থানের প্রতি সহনশীল থেকো। যখন যাবে অবশ্যই ফুল প্যান্ট এবং ফুল হাতা জামা বা টি শার্ট পরে যাও। হাফ হাতা জামা বা টি শার্ট বা হাফ প্যান্ট পরে গেলে ওরা কিন্তু ভেতরে ঢুকতে দেয় না। এখানেই শেষ হচ্ছে টাইগারনেস মনেস্ট্রি বা পারো তাকসানে আমাদের এই ট্রেক বা অভিযানের গল্প। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব শীঘ্রই আবার নতুন কোনো ভিডিও নিয়ে ফিরে আসছি। ততদিন সবাই খুব ভালো থেকো। বাই।